ডিয়ার লার্নার্স, তোমাকে যদি আমি শুরুতেই প্রশ্ন করি যে ইংরেজি ভাষার প্রাণ কে, তোমার উত্তরে বলতে হবে টেন্স। আমি যদি আবার প্রশ্ন করি যে আমরা ইংরেজিকে শুদ্ধভাবে পড়তে এবং লিখতে চাই, তো আমাদেরকে কি শিখতে হবে? প্রথমে তোমাকে উত্তরে বলতে হবে টেন্স। হ্যাঁ বন্ধুরা, উত্তরটি আসলেই সঠিক, কারণ ইংরেজি ভাষাটাকে সহজভাবে, শুদ্ধভাবে, সঠিকভাবে লিখতে এবং পড়তে হলে আমাদের অবশ্যই টেন্স এর সঠিক শুদ্ধ জ্ঞান থাকতে হবে। কিন্তু আমরা কি এই এত গুরুত্বপূর্ণ একটা টপিকসকে ততটা গুরুত্ব দিয়ে ভাবি বা দেখি বা শিখি না? আমরা কি করি? আমরা করি যে শুরুতেই যে টেন্স পড়তে হচ্ছে, তখন কি টেন্স মানে কি, টেন্স অর্থ ক্রিয়াকাল, টেন্স প্রধানত 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার মুখস্থ করা শুরু করে দিই। তারপরে প্রেজেন্ট 4 প্রকার, পাস্ট 4 প্রকার, ফিউচার 4 প্রকার, এভাবে পড়া শুরু করে দিই। কিন্তু এইভাবে পড়লে কি আসলে আমাদের আসল পড়াটা হচ্ছে? উত্তরে আমি বলবো অবশ্যই না। তো আমাদের কিভাবে সঠিক উপায়ে আমরা টেন্সটাকে পড়লে আমাদের শুধুমাত্র এটা যে আমরা অনেক ছোট ছোট ক্লাসে অর্থাৎ প্রাথমিক স্টেপে এটা শিখি বলে যে এটার গুরুত্ব কম, আসলে কিন্তু নয়। তুমি মনে করো চাকরিতে অনেক ধরনের বিসিএস বলো বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বলো, বিভিন্ন ধরনের প্রশ্ন টেন্স থেকে এসে থাকে এবং এই প্রশ্নগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু ভুল করে থাকে। তো এই সব কিছুর উত্তর আশা করি এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করি আমাদের আসলে কিভাবে মনোযোগ দিয়ে পড়া উচিত। বন্ধুরা, আমাদের শুরুতেই শিখতে হবে যে টেন্স কি, আসলে টেন্স কি, এবং সেই বিষয়টি সম্পর্কে আমার একটি ছোট্ট টিউটোরিয়াল আছে, তোমরা অবশ্যই সেটা দেখে আসবে। এরপর আমাদের শিখতে হবে যে টেন্স প্রধানত যে 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এই টেন্সগুলার অধীনস্থই বা এই টেন্সগুলাকে কেন্দ্র করে কিন্তু আবার প্রত্যেকটি 4 প্রকার, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে কিন্তু পাস্ট এবং ফিউচারের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা সরাসরি এই ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াসকে গুরুত্ব দিয়ে থাকি। তো না, আমাদের যেটা করতে হবে, যেমন প্রথমতই টেন্স কি এই বিষয়ে একেবারে সঠিক একটা কনসেপশন নিয়ে তারপর আমাদের টেন্স যে প্রধানত 3 প্রকার এইটার সম্পর্কে জ্ঞান রাখতে হবে। বন্ধুরা, যেমন প্রেজেন্ট টেন্স, তো প্রেজেন্ট টেন্সের অধীনস্থ যে বাকি 4টি, এই 4টি কিন্তু মূল প্রেজেন্ট টেন্সকে কেন্দ্র করে। তো প্রেজেন্ট টেন্সের একটা মেইন স্ট্রাকচার থাকবে, যে স্ট্রাকচারটা বাকি 4টা টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য থাকবে। তো সেই বিষয়টা কি, সেই বিষয়টা আমরা একটু দেখব। তো প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ যে কোনো ভার্বই হোক, সেটা মেইন ভার্ব হোক বা অক্সিলারি ভার্ব হোক, তারপর হচ্ছে অবজেক্ট বা বাকি অংশ। তো এইটা যে স্ট্রাকচারটা আমরা দেখলাম, এই স্ট্রাকচারগুলো কিন্তু পরবর্তীতে অর্থাৎ প্রেজেন্ট টেন্স যে 4 প্রকার, এই 4 প্রকারের মধ্যেও এই স্ট্রাকচারের একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাবো। তো চলো পাস্ট টেন্স। পাস্ট টেন্সের ক্ষেত্রে যে স্ট্রাকচারটি আমরা দেখব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস যে কোনো ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট বা বাকি অংশ। এবং আমরা যদি সবশেষ ফিউচার টেন্সের মূল স্ট্রাকচারটা দেখি, তাহলে আমরা দেখব সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস যে কোনো ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট বাকি অংশ। তো বন্ধুরা, এই স্ট্রাকচারগুলো তোমার মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, এবং এটি আশা করি এই এত সময় আর একবার পড়লে বা তোমাদের সবার অলরেডি মুখস্থ হয়ে গেছে, তার একবার রিভিশন দিয়ে নাও। তো আমাদের কিন্তু এই টিউটোরিয়ালে মূলত দেখানোর কথা 3টি স্পেশাল স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে আমরা 12টি টেন্সের স্ট্রাকচার মনে রাখবো। হয়তো ভাবছো এই 3টি স্ট্রাকচার, না, এই স্ট্রাকচারগুলো আমাদের সেই পরবর্তী স্টেপে যে মেইন স্ট্রাকচারগুলো থাকবে তাদেরকে হেল্প করবে এবং এটা তোমাদের বেসিককে স্ট্রং করবে আমার বিশ্বাস। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখো। তো চলো আমরা আমাদের তো বন্ধুরা, টেন্স মনে রাখার ক্ষেত্রে বা টেন্স পড়ার ক্ষেত্রে বা টেন্স বোঝার ক্ষেত্রে বা টেন্সের সক্ষমতার ক্ষেত্রটাই হচ্ছে আমাদের স্ট্রাকচার, টেন্সের স্ট্রাকচারগুলো। তো মূলত আমাদের ব্যবহার, পরীক্ষাতে ব্যবহার করা বা আমরা ফ্লুয়েন্টলি ইংরেজি বলা, এই সব ক্ষেত্রেই টেন্সের যে প্রয়োগটা হয় সেটা হচ্ছে টেন্সের সঠিক স্ট্রাকচারের ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে।
তো বন্ধুরা, আমরা মূলত যেটা ভুল করে থাকি সেটা হচ্ছে যে আমাদের এই টেন্সের স্ট্রাকচারগুলোই সঠিকভাবে আমাদের মনে থাকে না, বা আমরা মুখস্থ করার চেষ্টা করি পৃথকভাবে 12টি স্ট্রাকচার। তো আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে মাত্র 3টি শর্ট স্ট্রাকচারের মাধ্যমে টোটাল 12টি স্ট্রাকচার আজীবনের জন্য মনে রাখতে পারি। তো চলো শুরু করি। আমরা নর্মালি সবাই জানি যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স বা ফিউচার টেন্স প্রত্যেকেই পৃথকভাবে 4 প্রকার। সেই 4 প্রকারটা কি? ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই 4টা যে প্রকারভেদ বা 4টা ধরন টেন্সের, এইগুলা কিন্তু আলাদা আলাদাভাবে 3টা টেন্সের মধ্যেই থাকে। তো আমরা যেটা ভুল করে থাকি, আমরা কি করি, আমরা মুখস্থ করার ক্ষেত্রে প্রেজেন্টেরগুলা, যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে আলাদা আলাদা মুখস্থ করতে থাকি, পাস্টের ক্ষেত্রেও ফিউচারের ক্ষেত্রেও। তো আমাদের মূলত ভুলটাই শুরু হয় এখান থেকে। তো আসলে আমাদের কীভাবে পড়া উচিত? আমাদের পড়া উচিত যেমন ইনডিফিনিট 3টার মধ্যেই, তো এই ইনডিফিনিটকেই আমাদের চিনে নেওয়া উচিত আলাদাভাবে। কন্টিনিউয়াস 3টার মধ্যেই থাকে, তো এই কন্টিনিউয়াসকেই আমাদের চিনে নেওয়া উচিত। একইভাবে পারফেক্ট কন্টিনিউয়াসগুলোকেও আলাদাভাবে চেনা উচিত। আমরা প্রথমে দেখব ইনডিফিনাইট। তো ইনডিফিনাইট টেন্সের একটা নির্দিষ্ট গঠন আছে। তো গঠনটি কি? যে এর গঠনটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। তো বন্ধুরা, এটি সাধারণত অ্যাসার্টিভ টেন্সের গঠন অনুযায়ী। তো এটা যদি আমরা ইন্ট্রোগেটিভ বা ইম্পারেটিভ যে কোনোভাবেই সাজাই, তাহলে সেভাবেই সেই টেন্সের গঠন অনুযায়ী হবে। তো মূল কথাটা হচ্ছে বন্ধুরা, এবার এই ইনডিফিনিট টেন্স যেখানেই থাকবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট হইলেও এই গঠনটাই ফলো করা হবে, পাস্ট ইনডিফিনিট হইলেও এই গঠনটা, এবং ফিউচার ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে সেম গঠনই থাকবে। তো প্রশ্ন উঠতে পারে, তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আমরা আগের আলোচনা থেকে দেখে এসেছি যে আমাদের ওইখানে সকল প্রেজেন্ট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট টেন্সে পাস্ট ফর্ম, ফিউচার টেন্সের একটি নির্দিষ্ট ফর্ম আছে, যে সাবজেক্টের উপর শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। শুধুমাত্র এই পরিবর্তনটাই এখানে হবে। তো চলো আমরা একটু ডিটেলস দেখতে থাকি। তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, তো স্ট্রাকচার কিন্তু হুবহু ঠিক থাকবে। পার্থক্য কী হবে? পার্থক্য শুধুমাত্র যে ভার্বের এখানে VP1, অর্থাৎ প্রেজেন্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা VP1 প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। তো পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হবে? যে সাবজেক্ট প্লাস VP2, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। তো ফিউচার টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে? ফিউচার টেন্সের ক্ষেত্রে যে সাবজেক্ট প্লাস যে আমাদের ফিউচার টেন্সের গঠন, জাস্ট আমাদের ওই গঠনগুলো এখানে, যে সাবজেক্টের পরে শ্যাল বা উইল প্লাস এখানে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। তো বন্ধুরা, তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে ইনডেফিনিট এটা 3 প্রকার। যদি আমরা এভাবে বলি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। তো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে টেন্সের মধ্যেই এই ইনডিফিনিটের যে নিজস্ব একটা গঠন, এই গঠন ঠিক রেখে প্রেজেন্টের যে গঠন বা ভার্বের ক্ষেত্রে প্রেজেন্টে যেটা বসে, যে প্রেজেন্ট ফর্ম, সেইটা এখানে আমরা যোগ করে দেব। তো পাস্টের ক্ষেত্রে কি করব? আমরা সেটা এখানে যোগ করে দিয়ে পাস্ট ফর্ম করে দিব। ফিউচারের ক্ষেত্রে যে গঠনটা থাকবে সেটা আমরা এখানে বসিয়ে দেব। তো আমরা যদি এবার একটু পড়ি, তাহলে মূলত আমরা মুখস্থ রাখবো যে ইনডিফিনিটের ক্ষেত্রে যে ওর নিজস্ব যে গঠনটা, ইনডিফিনিটের নিজস্ব গঠন, সেটা মুখস্থ রাখবো। এবং আমাদের আগে থেকে জানা থাকবে যে প্রেজেন্টের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্টের ক্ষেত্রে পাস্ট ফর্ম এবং ফিউচারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ফর্ম থাকে সেটি, এবং সেই গঠন ইনডিফিনিট বা কন্টিনিউয়াস এভাবে সবগুলার গঠন অনুযায়ী আমরা এই ভার্বটাকে চেঞ্জ করে দিলেই আমাদের মুখস্থ হয়ে গেল। তাহলে আমরা যদি ইনডিফিনিটের গঠনটা শুধু মনে রাখি, আমাদের কিন্তু এখান থেকেই 3টা গঠন অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাচ্ছে। তো চলো একটা উদাহরণ দেখি। আই গো টু প্লেগ্রাউন্ড টু প্লে স্পোর্টস, অর্থাৎ এই উদাহরণটি কিসে? আমরা গঠন অনুযায়ী যদি দেখি, যেটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, তো এটাকে যদি তুমি পাস্ট করো বা ফিউচার করো, তো কি করবা? পাস্ট ইনডেফিনিট করতে হলে জাস্ট ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে দাও, গো এর এখানে ওয়েন্ট করে দাও। আর ফিউচার করতে হলে আয়ের পরে শ্যাল বা উইল, অর্থাৎ আই শ্যাল, আর ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। তো গো এর বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম দুইটাই গো, সুতরাং গো অবশিষ্ট বা গোই থাকবে। তাহলে কি হবে? আই শ্যাল গো টু প্লেগ্রাউন্ড টু প্লে স্পোর্টস।
তো হয়ে গেল আমাদের ইনডিফিনিটের পার্ট। এবার চলো কন্টিনিউয়াস। বন্ধুরা, কন্টিনিউয়াসের ক্ষেত্রে সেম একই কথাই থাকবে, অর্থাৎ ইনডিফিনাইটের ক্ষেত্রে যে কথাটি বলা হয়েছে কন্টিনিউয়াসের ক্ষেত্রে সেম একই কথা, অর্থাৎ কন্টিনিউয়াসের একটি নির্দিষ্ট গঠন আছে, সেই গঠনটি অনুযায়ী বাকি 3 প্রকার যে কন্টিনিউয়াস সেটা হয়ে যাবে। তো কন্টিনিউয়াসের গঠনটা কি? সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস বাকি অংশ। তো বন্ধুরা, এটি হচ্ছে মূলত কন্টিনিউয়াস টেন্সের মূল স্ট্রাকচার। তো এবার আমরা তাহলে দেখি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস কী হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম VP1। তো এখানে কে, আমরা জানি সকল কন্টিনিউয়াস, এমনকি পারফেক্ট কন্টিনিউয়াস যদি হয়, এই কন্টিনিউয়াস থাকলেই তখনই মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। তো এখানে প্রেজেন্ট ফর্মে বলা হচ্ছে VP1 কার? বি ভার্বের। তো বি ভার্বের VP1 কি? বি ভার্বের VP1 হচ্ছে অ্যামিজার। তাহলে কি গঠনটি দাঁড়াবে? যে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। তাহলে পাস্ট কন্টিনিউয়াস কি হবে? সাবজেক্ট প্লাস VP2, অর্থাৎ ভার্বের VP2। বি ভার্বের VP2 কি? আমরা জানি ওয়াজ ওয়্যার। তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস বাকি অংশ। তো একইভাবে আমরা যদি ফিউচার টেন্সের গঠনটি দেখি, যে ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে? যে সাবজেক্ট প্লাস ফিউচার টেন্সের গঠন অনুযায়ী কিন্তু শ্যাল বা উইল আসে। তো সেক্ষেত্রে আমরা শ্যাল বা উইল বসিয়ে দেবো, যে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস এখন ভার্বের বেস্ট ফর্ম। বন্ধুরা, একটি কথা, যে বি ভার্বের বেস্ট ফর্ম কিন্তু সরাসরি বি, হ্যাভ ভার্বের বেস্ট ফর্ম সরাসরি হ্যাভ, এটা আমাদের একটু মনে রাখতে হবে। তো কী হবে? যে শ্যাল বা উইলের পরে হ্যাভ প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস বাকি অংশ। তো আমরা যদি একটি উদাহরণ দেখি, আই ওয়াজ গোয়িং টু প্লে গ্রাউন্ড টু প্লে স্পোর্টস। তো বন্ধুরা, গঠন অনুযায়ী আমরা এখানে দেখছি যে এখানে সাবজেক্টের পরে ওয়াজ এসেছে, ওয়াজ প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস। তো যদি তোমাকে বলা হয় এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস করো, তুমি কি করবা? ওয়াজের এখানে অ্যামিজার, অর্থাৎ আই অ্যাম গোয়িং টু প্লে গ্রাউন্ড টু প্লে স্পোর্টস, তাহলে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার যদি বলা হয় ফিউচার কন্টিনিউয়াস করো, তুমি কি করবা? যেখানে সাবজেক্টের পরে শ্যাল বা উইল, তো আই শ্যাল। তো এখানে আমরা জানি বি ভার্বের বেস্ট ফর্ম বি নিজেই হবে, তো আই শ্যাল বি গোয়িং টু প্লে গ্রাউন্ড টু প্লে স্পোর্টস, তাহলে কিন্তু হয়ে গেল। তো বন্ধুরা, কন্টিনিউয়াসের এই গঠনটি দিয়ে কিন্তু আমরা আরও 3টি স্ট্রাকচার শিখতে পারলাম। চলো এবার দেখা যাক পারফেক্ট টেন্সের গঠন কি আছে। তো পারফেক্টের গঠনটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস ভার্বের VP3, মূল ভার্বের VP3 প্লাস বাকি অংশ। তো এই গঠনটি ঠিক রেখে আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্টের গঠন, পাস্ট পারফেক্টের গঠন এবং ফিউচার পারফেক্টের গঠন আমরা দেখব। তো চলো প্রেজেন্ট পারফেক্টে কি আছে। প্রেজেন্ট পারফেক্টে যথারীতি প্রেজেন্টে কি হচ্ছে যে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্বের VP1 প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ। তো বন্ধুরা, হ্যাভ ভার্বের VP1 কিন্তু যে হ্যাভ বা হ্যাজ, তাহলে আমরা যদি প্রেজেন্ট পারফেক্টের গঠন বলি যে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা VP3 প্লাস বাকি অংশ, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো এবার দেখি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কী হবে। তো সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্বের VP2, অর্থাৎ হ্যাভ ভার্বের VP2 হচ্ছে হ্যাড। হ্যাভ ভার্বের VP2 কি? হ্যাড। মনে রাখবা, হ্যাভ ভার্বের VP2ও হ্যাড এবং VP3 অর্থাৎ পাস্ট পার্টিসিপলও কিন্তু হ্যাড। তো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কী হবে আমরা একটু দেখে নিই। সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বেস্ট ফর্ম, অর্থাৎ হ্যাভ ভার্বের বেস্ট ফর্ম। বন্ধুরা, হ্যাভ ভার্বের বেস্ট ফর্ম কিন্তু হ্যাভ নিজেই। তো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা VP3 প্লাস বাকি অংশ, তাহলে হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স। তো আমরা পারফেক্টের এই স্ট্রাকচারটি দিয়ে আমরা কিন্তু আরও 3টি স্ট্রাকচার মুখস্থ করে ফেললাম। তো বন্ধুরা, তোমরা আরেকটু ফলো করো যে বিষয়টি কি হচ্ছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো চলো এবার দেখি পারফেক্ট টেন্সের একটি উদাহরণ। আই হ্যাভ ইটেন রাইস, এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি উদাহরণ, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ থাকবে। বন্ধুরা, এখানে একটি কথা, যে আমরা যখন সরাসরি প্র্যাকটিক্যালি দেখব যে স্ট্রাকচারগুলো বা পারফেক্ট পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্টের যে বিষয়গুলো থাকবে, তো এইগুলো কিন্তু আমরা দেখতে পারবো যে এখানে 2টা কাজ থাকবে, তুলনামূলক কাজ থাকবে,
তো আসলে হতাশ হওয়ার কিছু নেই, তোমরা একটু বোঝার চেষ্টা করো যে এখানে আমরা যে গঠনগুলো নিয়েছি সেটা কিন্তু শুধুমাত্র পারফেক্ট। অর্থাৎ যখন আমরা দেখব যে দুটি পার্ট থাকবে, দুইটা কাজের সাথে তুলনা করা হবে, উদাহরণ যেগুলো থাকে, তো এখানে কিন্তু দুইটা কাজ থাকে। যদি একটি পারফেক্ট হয় অন্যটি ইনডিফিনিট হবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট এক অংশ আর একটা অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তো আমরা কিন্তু শুধু পারফেক্টের স্ট্রাকচারটি আমরা এখানে শিখছি। তো ওই পাস্ট ইনডিফিনিট ওইটা কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, আমরা যে ইনডিফিনিটের স্ট্রাকচার শিখেছি সেখান থেকে আমাদের সেটা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ বিষয়টি হচ্ছে যে তুমি যখন ওই সেন্টেন্সটি পূরণ করবা বা কমপ্লিট করবা, তো সেক্ষেত্রে তোমার একটি অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তো ওই অংশটি অবশ্যই পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার ফলো করেই পূরণ করতে হবে, এবং অন্য অংশটি যখন পারফেক্টে থাকবে তখন কিন্তু তুমি ওই অংশটুকুই, শুধুমাত্র পারফেক্ট অংশটুকুই এই পারফেক্টের স্ট্রাকচার দিয়ে তুমি পূরণ করবা, তোমাকে পূরণ করতে হবে। অর্থাৎ ওই সেন্টেন্সে তোমার দুইটা টেন্সের স্ট্রাকচারে কিন্তু ব্যবহার করতে হবে। তো আই হ্যাভ ইটেন রাইস, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। এটাকে যদি তোমার পাস্ট পারফেক্ট করতে হয় তুমি কি করবা, যে তাহলে সাবজেক্টের পরে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে দিতে হবে, সেটা কি হ্যাড। তাহলে আই হ্যাড ইটেন রাইস। তোমাকে যদি ফিউচার পারফেক্ট করতে হয় তাহলে কি করতে হবে, সাবজেক্টের পরে শ্যাল বা উইল ভার্বের বেস ফর্ম। তো আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, এটা করলে ফিউচার পারফেক্ট টেন্স হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুল করবে না, কমেন্টস বক্সে হোক বা মেইল করে হোক আমাকে জানাবে। তো বন্ধুরা, এবার দেখব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটি বা গঠনটি সেইটি। তো এই গঠন আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস বিন, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। তো গঠনটি কি হচ্ছে, যে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কী হবে, যে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্বের VP1 প্লাস বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন। বন্ধুরা, একটি সহজ ট্রিক্স বলি, যে আমাদের পারফেক্ট টেন্সে যেমন হ্যাভ ভার্বের পরিবর্তন হয়েছিল স্ট্রাকচার থেকে, আর পারফেক্ট কন্টিনিউয়াসেও কিন্তু সেম, শুধুমাত্র হ্যাভ ভার্বেরই পরিবর্তন। অর্থাৎ পরিবর্তন পারফেক্ট টেন্সে যা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ঠিক একই পরিবর্তন হবে, শুধুমাত্র পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবধান হচ্ছে এই দুইটার স্ট্রাকচার আলাদা, গঠন আলাদা হওয়াতে আমরা আলাদাভাবে মনে রাখবো। যেহেতু আমি তোমাদের বলেছি যে আমরা তিনটা স্পেশাল স্ট্রাকচারের মাধ্যমে মনে রাখবো, মূলত পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস দুইটা মিলে এক পরিবর্তন। এই জন্য কিন্তু আমরা যে এই তিনটি স্ট্রাকচারের কথা বলা হয়েছে, আমরা মুখস্থ করব চারটি, কিন্তু পরিবর্তন অনুযায়ী তিনটি হবে। তো চলো এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা একটু দেখি। সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্বের VP2 অর্থাৎ হ্যাড প্লাস বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন। তো আমরা যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা দেখি তাহলে কি হবে, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ হ্যাভ ভার্বের বেস ফর্ম হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন। তো চলো একটি উদাহরণ দেখি। I have been eating rice since 4 years old, অর্থাৎ আমি 4 বছর যাবৎ ভাত খাচ্ছি বা 4 বছর থেকে ভাত খেয়ে আসছি। তো বন্ধুরা, এখানে কি হচ্ছে, যে আমরা যদি স্ট্রাকচার অনুযায়ী দেখি তাহলে কিন্তু এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ অর্থাৎ হ্যাভ ভার্বের VP1 আছে প্লাস বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। তো সেই অনুযায়ী এটা কিন্তু আমাদের কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে বলা হয় তাহলে আমরা কি করব, হ্যাভ ভার্বের VP2 অর্থাৎ হ্যাড করে দেব, আই হ্যাড বিন ইটিং রাইস সিন্স 4 years old। আর যদি আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করতে বলে তাহলে আমরা কি করব, আমাদের করতে হবে যে সাবজেক্টের পরে শ্যাল বা উইল অর্থাৎ আই শ্যাল আর হ্যাভ ভার্বের বেস ফর্ম, সেটা কি হ্যাভ। তো I shall have been eating rice since 4 years old। তো এখানে একটি কথা, যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দুইটা কাজ থাকবে। অর্থাৎ যুক্তিটা হচ্ছে যে আমরা পারফেক্টে যে কথাটা বলেছি সেটাই,
তো সেই ক্ষেত্রে আমাদের একটি অংশ যে কী হবে ফিউচার বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অপর অংশটি প্রেজেন্টে বা ফিউচারে থাকবে বা পাস্টে থাকবে। আমরা সেইটার গঠন সেখানে বসিয়ে, অর্থাৎ যে সেন্টেন্সের যে গঠন বা টেন্সের গঠন চাই সেই স্ট্রাকচারটাই আমরা ফলো করে সেখানে বসিয়ে দেব। তো বন্ধুরা, আমি আশা করি যে তোমরা সবাই এই সহজ ট্রিক্স এর মাধ্যমে টেন্সের যে মানে জটিলতা বা সমস্যা থাকে স্ট্রাকচারগুলো নিয়ে সেইটা খুব সহজেই বুঝতে পেরেছ। এবং আজকের পর থেকে তোমাদের এই টেন্সের স্ট্রাকচারগুলো নিয়ে বা টেন্সের সঠিক ব্যবহারগুলো নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। আমাদের অন্য একটি ভিডিওতে দেখিয়েছি মাত্র একটি স্ট্রাকচারের মাধ্যমে যে কীভাবে সকল ভয়েস চেঞ্জ করা যায়, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে সকল ট্রিক্স অ্যান্ড টিপস দেওয়া আছে একটি স্ট্রাকচার মনে রাখলে সবগুলো হয়ে যাবে। এবং মাত্র 3টি সহজ পদ্ধতিতে ন্যারেশন পরিবর্তন করা, এভাবে গ্রামারের বিভিন্ন টপিকসগুলো খুব সহজ টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে পরিবর্তন করার চেষ্টা করেছি। তোমরা